আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা। আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একটি গার্ডেনিং ব্লগ নিয়ে। তো এই ভিডিওতে আজকে কিন্তু অনেক কিছু থাকবে, সবজি হারভেস্ট থেকে শুরু করে বীজ বপন, গাছের যত্ন, সার দেয়া সব কিছুই কিন্তু এক ভিডিওতে আছে। তো এই সময় আমি কি বীজ বপন করলাম জানতে হলে অবশ্যই আমার সাথেই থাকুন। আর এই যে মাশাল্লাহ দেখেন, গোলাপি কালারের কিছু টমেটো তুলে নিচ্ছি। টমেটোগুলি কিন্তু খেতে বেশ মজা। আমি বাসায় আসার পরে খেয়ে দেখেছি। তো এগুলি হচ্ছে পিঙ্ক কালার চেরি টমেটো। এই বীজগুলি এক আপু আমাকে গিফট করেছিল। আপুটার নাম হচ্ছে নির্জনা। উনি অনেক কিছু গিফট করেছিল, তার ভিতরে এই বীজগুলি একটা। তো হচ্ছে আমি প্রথমে ভেবেছিলাম বড় সাইজের টমেটো, তবে হচ্ছে পরে আপু ফোন দিয়ে বলেছে না, এগুলিই হচ্ছে পিঙ্ক কালার চেরি টমেটো। তো এই টমেটোটা মাশাল্লাহ অনেক সফট নরম। তো ভাবলাম বাসায় যে খেয়ে দেখব। এতদিন তো শুধু বাচ্চাদের মুখেই শুনেছি অনেক মজা। আর এই যে দেখেন, পাখি কিন্তু আবারও ফুল খেতে শুরু করে দিয়েছে। তবে হচ্ছে উপরের দিকের ফুলগুলি খেতে পারে না, কারণ হচ্ছে উপরের দিকে যে চিকিমিকি দেওয়া আছে। তবে ফুল খেলেও আমার এখন কোনো হচ্ছে মানে খারাপ লাগে না। কেন জানেন, যা ফুল ধরেছে, বড় হয়েছে, ছিম ধরতে শুরু করেছে, তা কিন্তু টবের গাছের জন্য যথেষ্ট। তো চলেন আপনাদের একটু দেখাই যে হচ্ছে আমার কতটা উপকার হয়েছে এই চিকিমিকিগুলি দেওয়ার পরে। এই যে দেখছেন, এগুলি হচ্ছে কেরালা ছিম, থোকা থোকা হয়ে ছিম ধরেছে, প্লাস হচ্ছে সাদা সাদা হয়ে ধরেছে। তো এই যে এটা হচ্ছে আমার একটু লম্বাটে বা জারি শিম না বাড়ি শিম, সঠিক আমি জানি না কোন জাতের। তবে মাশাল্লাহ অনেক ফুল ফুটেছে, ছিমও কিন্তু ধরেছে। তো আপনাদের যারা একেবারেই পারছেন না আমার মতো পাখির হাত থেকে ফুলগুলি রক্ষা করতে, তারা কিন্তু এই চিকিমিকি পেপারগুলি লাগাতে পারেন। এটার আসল নাম কি আমি নিজেও জানি না। তো যাই হোক, এখন ওইটার কালার নষ্ট হয়ে গেছে, পাখি কম একটুই করে, সাদা হয়ে গেছে, আসলে লাইট ছড়ে না। তবে আবার লাগানো দরকার ছিল, তবে আমি লাগাইনি, কারণ হচ্ছে আমার গাছে যেই পরিমাণে ফুল ধরেছে, ফল ধরেছে, এতেই কিন্তু টবের গাছের জন্য যথেষ্ট। এর চাইতে বেশি ধরলে ফুল কিন্তু ঝরে পড়ে যাবে। আর এটা হচ্ছে আমার বাগানের, আমার জীবনের বলতে পারেন চিচিঙ্গা। ফার্স্ট টাইম চিচিঙ্গা ধরেছে, তো এটা পরাগায়ন করতে ভুলে গেছিলাম, অনেক পরে এসে পরাগায়ন করে দিয়েছি। পুরুষ ফুল ছিল, হয়তো বা মৌমাছি পরাগায়ন করলেও করতে পারে, সঠিক জানি না। তবে কিন্তু অনেক ভালো লাগছে যে এই গাছটা থেকে আমার প্রথম চিচিঙ্গা হচ্ছে। আর এই যে এটা হচ্ছে আগামীকাল ফুটবে, আমি কিন্তু মিস করব না, অবশ্যই পরাগায়ন করব। আর অনেক ব্যস্ত থাকি ইদানিং, সকালবেলা উঠে অনেক তাড়াহুড়া করে ছেলেকে রেডি করে তারপরে কিন্তু স্কুলে যেতে হয়, ওখানে বসে থাকি, মানে সময়টা দেখা যায় একটা বেলা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আর আমার কাছে দেখায় কি ধরনের চেরি টমেটো আছে, যদিও সবেমাত্র ধরতে শুরু করেছে, তবে এই যে দেখেন একদম থোকা থোকা হয়ে ধরেছে, আর খুব বেশি বড় হবে না। আর যারা আমার চেরি টমেটোর ফাইনাল লুক দেখতে চান, তারা গত বছরের ভিডিও দেখে আসতে পারেন। প্রচুর পরিমাণে ধরে, খেতে কিন্তু বেশ মজা। তবে গোলাপি চেরি টমেটোগুলি খেতে কিন্তু প্রচুর মিষ্টি, খুব ভালো লেগেছে আমার কাছে। তো পারলে বীজ কালেক্ট করব। আর এই টমেটোগুলি এখন থেকেই দেখেন কত সুন্দর মতো ফুল ছেড়েছে, মানে সাজানো এক গোছানো ফুল। তো আর এদিকে হচ্ছে পুরুষ ফুল ছাড়া যে একটা শসা হয়েছিল, সেটা পরাগায়ন ছাড়াই হয়েছে, হয়তো বা প্রাকৃতিকভাবে পরাগায়ন হয়েছে। আর এই লাউটা বাড়ি খেয়ে খেয়ে কী অবস্থা। এবার আমার লাউ গাছে যেই একটা রোগ আছে, কি যেন ভুলে গেলাম, সঠিক মনে পড়ছে না, পাতা হলুদ হয়ে যায়। এই রোগটা আমার বাগান থেকে কোনোভাবেই ছাড়ছে না, কারণ আমি লাউ চাষ কখনো বন্ধই করতে পারছি না। তবে এবার ভাবছি আর লাউ গাছ লাগাবো না, সব লাউ গাছ শেষ করে কীটনাশক স্প্রে করে তারপরে লাগাবো। এই তো কথা বলতে বলতে আবারও চলে এসেছি পুঁইয়ের বিচি হারভেস্ট করার কাছে হাত তুলতে। আসলে এই সবজিটা আমার এত পছন্দ, আমাদের ভাষায় এটা পুঁইমুচড়ি বলে, আমার বাবার বাড়ির এলাকায় রাজশাহীতে, আর এখানে পুঁই ফল বলে। তো যাই হোক, যেটাই হোক না কেন, পুঁইমুচড়ি পুঁই ফল যে যাই নামেই ডাকেন না কেন, সবজি তো একটাই। এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা সবজি, অনেক মজা খেতে হয়। তো হচ্ছে জানি না কে কীভাবে রান্না করে, ভাজি করে, তরকারি করে, তবে আমি সবজি হিসাবেই করি। সেই রেসিপিটা আপনাদের সাথে একটু করে শেয়ার করি। একটা বেগুন, আমার কাছে যে পরিমাণ হচ্ছে পুঁইয়ের বিচি হবে, তার সাথে একটা বেগুন, অবশ্যই গোল বেগুন, লম্বা বেগুন না।
তার সাথে কয়েক টুকরো আলু দিয়ে আর হচ্ছে চাল কুমড়া আর মাসকলাইয়ের ডালের যে বড়িটা হয় কয়েকটা বড়ি দিয়ে রান্না পরে বাগার দিতে হবে অবশ্যই। এটা রান্না করে মাখামাখা করে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা। আর এই যে এই শুকনো শুকনো বিচিগুলি দেখছেন, এগুলি বাসায় যেয়ে কিন্তু আমি সংরক্ষণ করব। অনেক বিচি এভাবে শুকিয়ে গেছে, আসলে সময়ের অভাবে সব সময় মতো তুলতে পারি না। ইদানিং একটু বেশিই ব্যস্ত থাকি জানুয়ারি মাস থেকে, কারণ ছেলেকে স্কুলে ভর্তি করেছি। ওকে পড়ানো, টাইমলি ঘুম পাড়ানো, ঘুম থেকে ওঠানো, স্কুলে যাওয়া সব মিলে কিন্তু অনেক ব্যস্ত। এখন দেখা যায় আমার বাগান করাটা কি বলবো, একটা হচ্ছে মানে দায়সারা হয়ে গেছে বাগান করাটা। ভালোবেসে আর করা হচ্ছে না। হাজারো ব্যস্ততার মাঝে একটা কথা মনে পড়ে, ওদের যদি না পানি দেই তাহলে গাছগুলি মারা যাবে। এইভাবেই আমার ছাদে আসা হচ্ছে আর মাঝে মধ্যে টুকটাক যত্ন। এভাবেই কিন্তু আমার গার্ডেনিং চলছে। এখন আর সেভাবে ভিডিও দিতে পারছি না, ওই যে বললাম ব্যস্ত থাকার কারণে। আসলে যখন বাচ্চাদের স্কুলে ভর্তি করা হয় তখন কিন্তু ব্যস্ততা অনেক বেড়ে যায়। তো এই সবজিটা হচ্ছে মাশাআল্লাহ অল্প একটু জায়গায় বেশ অনেকটা হয়েছে। যদি আমি অন্য পুঁই গাছগুলিও রাখতাম তাহলে হয়তোবা পরবর্তীতে ধরতো। তবে আমার চিচিঙ্গা গাছের জন্যে আমি কিন্তু ওইগুলি ফেলে দিয়েছি। আমার এই প্রিয় সবজিটি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু খেতে অনেক ভালো লাগে। এবার হচ্ছে আমার নিজের গাছের খাচ্ছি। আসলে এভাবে কখনোই হয় না। আর যারা হচ্ছে বেকার বসে থাকেন, সময় যেতে চায় না, ভালো লাগে না, মানে অশান্তি মনের ভিতরে, তারা কিন্তু বাগান করতে পারেন। তাহলে আমার মতো এইরকম ফ্রেশ ফ্রেশ পছন্দের সবজিগুলি খেতে পারবেন। মাশাআল্লাহ আমার ছোট্ট একটা ছাদ বাগান, অল্প কয়েকটা টব হাতে গোনা, সেই টবগুলিতেই কিন্তু আমি সবজি চাষ করি। আর মাশাআল্লাহ কিন্তু ফলন যথেষ্ট হয়ে থাকে। তো এইভাবে পুঁইমুচড়ে উঠাতে হলে অনেকটা সময় লাগবে, এর জন্য আমি অফ ক্যামেরায় তুলে নিয়েছি। আর দেখেন কাঁচা পাকা মিলিয়ে কতগুলা হয়েছে। বাজারে কিনতে গেলে কিন্তু এইরকম পাকা পাকা পাওয়া যেত না। আর এই যে আরও কিছু আমি শুকনো বীজ কালেক্ট করেছি, এগুলো একটা টবে দিয়ে দিলাম। এটা টাইমলি বের হয়ে যাবে, তখনও কিন্তু আমি উঠিয়ে অন্য টবে দিতে পারবো। এবার চলেন সবার পছন্দের, সবার প্রিয়, অনেক হেলদি স্বাস্থ্যকর একটা সবজি বীজ রোপণ করি। সেটা কি বীজ রোপণ করব সেটা অবশ্যই শেয়ার করব। তার সাথে এই যে দেখেন আমি কতগুলা সার নিয়ে এসেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আরও একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব, দেখে না মনটা ভরে যাচ্ছে। আসলে এত ভালো লাগছে, না শেয়ার করে পারলাম না। কয়েকদিন আগে আপনাদের দেখিয়েছিলাম যে আমি কলমি শাকের বীজ বপন করেছি আমার নিজের গাছ থেকে। তো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়ে চারা বের হচ্ছে। আর ওদের এত ক্ষমতা, এত শক্তি, এই বড় বড় যে মাটির দলাগুলি আছে এগুলি কিন্তু উপরে উঠিয়ে ফেলেছে ওরা, ছোট ছোট বাচ্চা গাছগুলি। অনেক ভালো লাগছে। আর লাইন ধরে করাতে কিন্তু খুব ভালো মতো বের হয়েছে, এমনকি দেখতেও ভালো লাগে লাইন ধরে লাগালে। তো আপনারা যারা শাক চাষ করে থাকেন তারা অবশ্যই আমার মতো করে এভাবে লাইন লাইন করে লাগাতে পারেন, দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর ওরা এতটা পাওয়ারফুল কি বলবো, যে একসাথে দল বেঁধে বেরোচ্ছে আর মাটির বড় বড় দলাগুলিকে ঠেলে দিচ্ছে। তো এই জায়গাটা এখনও বের হয়নি, তবে মাঝখানে দুইটা দেখিয়ে ওরা হচ্ছে লাইন ছাড়া হয়ে গেছে। তো ওদেরকে শাস্তি স্বরূপ হিসাবে ওই জায়গা থেকে এই জায়গায় ট্রান্সফার করে দেব। লাইন ছাড়া যে হলে কিন্তু দেখা যায় মাঝপথে একটা কেমন যেন লাগবে, এর জন্য মূলত ওদের উঠানো। আর এই জায়গার বীজগুলি মনে হয় একটু বেশিই ভিতরে পড়েছে, যার কারণে বেরোতে একটু সময় লাগছে। বীজ বপনের সময় যদি একটু বেশি ভিতরে পড়ে যায় তাহলে অনেকটা সময় দেখা যায় যে অনেকটা সময় নেয় বের হতে। আমরা হচ্ছে টেনশানে পড়ে যাই বীজ বের হবে কি হবে না, আমি অনেক সময় এমনটাই করে থাকি। তো হচ্ছে আর এই ছোট্ট ছোট্ট চারা গাছগুলির এত বড় বড় শিকড়, বাবা অনেক, মানে 1.5 ইঞ্চির ওপরে এক একটার শিকড়। তো ওইগুলি আমি লাগিয়ে দিলাম। আর গোড়াতে একটু চেষ্টা করছি ওদের গোড়াটা একদম ফাঁকা, যেহেতু ওরা দলা বেঁধে মাটি উঠিয়েছে একসাথে দল বেঁধে বেরোনোর কারণে, এই জন্যে মাটি একটু গুঁড়া গুঁড়ো করে ওদের গোড়াতে দেওয়ার চেষ্টা করলাম, যাতে গোড়াটা না শুকিয়ে যায়। শুকিয়ে গেলে কিন্তু মানে সরাসরি সূর্যের আলো গেলে, গোড়াটা শুকিয়ে গেলে, পানি শুকিয়ে গেলে তখন গাছটা মারা যাবে। তো অল্প কিছু ঝুরঝুরে মাটি দিয়ে ওইখানে আমি হালকা কিছু পানি দিয়ে দিব। এভাবে করে কিন্তু আমার গাছ হচ্ছে চারা গাছগুলি আর মরবে না। আর এখন কিন্তু শীতের আমেজ আছে, এখনও বেশ ভালোই শীত আছে। এই সময় চারা বেরোতে অনেকটা সময় লাগে, তারপরেও দেখা যায় কলমি শাক একটু তাড়াতাড়ি বেরোয়েছে। আর এই যে
আমি মরিচ তুলতে চলে এসেছি। এবার কিন্তু মাশাআল্লাহ আমার গাছে বেশ ভালোই মরিচ ধরেছে। আর এবার মরিচ গাছ লাগানোর পরে প্রথম থেকেই মাশাআল্লাহ মরিচ ধরতে শুরু করেছে। আমার তো মরিচ তেমন ভালো হয়ই না, তো এবার কিন্তু অনেক ভালো হয়েছে, যদিও সবার তুলনায় কিছুটা কম, তারপরেও কিন্তু আমার কাছে অনেক বেশি। তো এই মরিচগুলি কিছুটা ছোট, তারপরেও খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, বাড়তি হয়ে গেছে। এগুলি গাছ যখন অনেক দুর্বল ছিল তখন ধরেছিল, তো এর জন্যে যেগুলি একটু বড় হয়েছে সেইগুলি কিন্তু তুলে নেওয়ার চেষ্টা করছি। আর কয়েকদিন আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমার হচ্ছে একটা ছোট লাউ টবে যেই গাছটা আছে ওই টবে কিন্তু মরিচ ধরেছে। আর ওই মরিচটা এক ভাবি দিয়েছিল, ভাড়াটিয়া ভাবি। তো ওইখানের 2টা মরিচ বড় হওয়ার পরে ভাবিকে বলেছিলাম আপনার গাছে মরিচ ধরেছে, তুলে নিয়ে যান। তো ওই ভাবিটা ওই 2টা মরিচ তুলে নিয়ে গেছে। তো এরপরে হলে আমার আর খেতে কিন্তু দ্বিধা লাগবে না, কারণ ওনাকে তো ফার্স্ট টাইম দিয়েছি। যাই হোক, মরিচই তো, হয়তো বা অনেকেই ভাবতেন 2টা মরিচে হয়ে গেল দেয়া। আসলে তেমনটা না যে প্রথমবার হয়েছে, যদি 10টা হতো 20টা হতো তো সবগুলিই দিতাম। যেহেতু প্রথমবার 2টা হয়েছে এর জন্য মূলত 2টাই দিয়েছি। আর এই যে দেখেন এখানে কিন্তু আমার সবজির এখন ফটো সেশন চলছে। আসলে এভাবে ভিডিও করার সময় যদি ছবি তোলা হয় তাহলে কিন্তু মানে ছবিটা একটু ভালো হয়, ভিডিওর সাথে ম্যাচ থাকে। এজন্য আমি এভাবে করেই ভিডিওর ভিতরেই ছবিটা তুলে নেই। তো আমার সবজি হারভেস্ট করা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও খুব সামান্য পরিমাণে, তারপরে কিন্তু আমার কাছে অনেক বেশি, অনেক ভালো লাগার। আর এই যে দেখেন আমি কিন্তু ফাইনালি বীজ হচ্ছে বপন করতে চলে এসেছি। আর এগুলি কি বীজ অনেকে এতক্ষণে বুঝে গেছেন, এগুলি হচ্ছে ঢ্যাঁড়সের বীজ। তো এতগুলো ঢ্যাঁড়সের বীজ থেকে 2টা বীজ হচ্ছে পানিতে ভেসে আছে, বাকি সবগুলোই কিন্তু পানিতে ডুবে গেছে। আমি যখন পানি দেই তখন সাথে সাথেই সবগুলি ডুবে গেছিল। আর এই বীজগুলি আমি প্রথমে রোদ দিয়েছি, রোদ দেওয়ার পরে ঠান্ডা করে সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, এখন বিকালবেলা রোপণ করে দিচ্ছি। তো প্রথমে এই যে দেখেন আমি একটু ছোট গর্ত করে তারপরে হচ্ছে এখানে বীজগুলি বপন করে দিচ্ছি। আর এভাবে বীজগুলি বপন করার সময় মনে হচ্ছে আমি ঠিকমতো বীজগুলি বপন করছি না, কারণ আমি যখন পানি দিব বীজ বপন করার পরে তখন কিন্তু বীজগুলি সরে যেতে পারে। তো এখানে আমি এই টবে 4টা বীজ দিয়েছি আপাতত। এখানে কয়টা চারা রাখবো আমি নিজেও জানি না। আর ফার্স্ট টাইম যেহেতু আমি ঢ্যাঁড়স করছি, জানি না এখানে কয়টা হবে একটা ক্যারেটে। তবে আপনারা যদি আমার ভিডিওটি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন এখানে কয়টা গাছ রাখলে ভালো হয়। আর এই যে দেখেন ওই যে বললাম আমার কাছে কেমন যেন মনে হচ্ছিল পানি দিয়ে তারপরে হচ্ছে গাছ লাগালে ভালো হবে, এজন্য আমি পানি দিয়ে তারপরে এবার বীজগুলি লাগাতে শুরু করেছি। প্রথমেই এই বীজটা কিনারায় লাগালাম, কারণ এই বীজটা পানিতে ভাসছিল, এই জন্য মূলত এটা কিনারায় লাগিয়ে দিলাম। আর হচ্ছে এখানেও কিন্তু আমি 4টা দিব, আর এক্সট্রা কিছু বীজ দিব যাতে করে হচ্ছে অন্য টবে আমি উঠিয়ে দিতে পারি, কিংবা অতিরিক্ত যদি অন্য টবে না হয় বা কোনো বীজ মিস যায় তাহলে কিন্তু আমি লাগাতে পারবো। বেশ অনেকই বীজ ছিল, বেশ অর্ধেকটা ভিজিয়েছি আর হচ্ছে কিছু বীজ রেখে দিয়েছি। ঢ্যাঁড়স এমন একটা সবজি যেটা হচ্ছে 1টা 2টা গাছ লাগালে কিন্তু হয় না, বেশ কয়েকটায় গাছ লাগাতে হয়। তো আমার টার্গেট আছে, আমার হচ্ছে বাগানে আমি কমপক্ষে 10 থেকে 12টি গাছ করব। কারণ দেখা যায় একটা গাছে কয়েকটা 1টা 2টা ঢ্যাঁড়স পাবো একসাথে, তার তো বেশি পাবো না। যদি আমি এভাবে কাউন্ট করি তাহলে প্রতিটা গাছে একটা করেও যদিও পাই তাহলে আমি 10 থেকে 12টা ঢ্যাঁড়স পাবো। এই পরিমাণ পেলে তাও রান্না করা যায়, আর এর থেকে পেলে দেখা যায় রান্না করা সেভাবে যায় না, ঝামেলা হয়। তো এই যে আমি কিন্তু এখানে বিনসের গাছের গোড়াতেও ঢ্যাঁড়সের বীজ লাগাতে চলে এসেছি। যেহেতু এখানে আমার একটা মাত্র গাছই বেঁচে আছে এই জন্যে এখানেও লাগিয়ে দিব। আর মাশাআল্লাহ 2টা বিনস বড় হয়েছে, আরও ছোট ছোট অনেক আছে। তবে বিনসের চাষ করা কিন্তু অনেক ঝামেলা, ফুল ঝরে যাচ্ছে দেখলাম। তারপরও হচ্ছে এই গাছগুলি হইতে চায় না, বীজ থেকে জার্মিনেশন রেটটা অনেক কম, আর রিপোর্ট করলে কিন্তু গাছ মারা যায়। আমি একটা গাছ রিপোর্ট করেছিলাম এই টবেই, ওই গাছটা মারা গেছে। তারপরে কেউ আরেকটা গাছ উঠিয়ে ফেলেছিল, সে গাছটাও কিন্তু মারা যাচ্ছে। আর একটা মাত্র গাছ হচ্ছে আছে, তো ভাবলাম এই টবেও আমি ঢ্যাঁড়সটা দিয়ে দিই। ঢ্যাঁড়সের গাছ বড় হতে হতে বিনসের চারা বয়স্ক হয়ে যাবে, এমনকি গরম চলে আসবে। তো এই বিনস যেগুলি ধরবে 2টা হোক 4টা হোক কিংবা একটা হোক, যেটা জয়টাই হোক না কেন আমি বীজের জন্য রেখে দেব।
আর এই যে দেখেন আমি আমার লাউ গাছের কাছে চলে এসেছি। লাউ গাছের কাছে চলে এসেছি মেনলি লাউটা দেখানোর জন্য। এক আপু কমেন্ট করে বলেছিল এই লাউগুলি হবে না। আসলে এই ধরনের গাছে লাউ হয় না, সেটাও আমিও জানি। তবে হচ্ছে পরাগায়ন করে দিয়েছিলাম মনের ভিতরে অনেক আশা নিয়ে, যে বুক ভরা আশা নিয়ে পরাগায়ন করেছিলাম যদি আল্লাহ দেয় ভেবে। তো হচ্ছে এই যে মাশাল্লাহ এখন মনে হচ্ছে লাউগুলি দেখে যে লাউগুলি হবে। আর একটা ভুল করেছি, সেটা হলো আমি একটা গাছে 2টা লাউ রেখেছি। এমনিতেই একটা বাচ্চা একটা গাছ, তার উপরও আবার 2টা লাউ রেখেছি। জানি না হবে কি না, আসলে কম্পিটিশান করে যে হয় আর যে না হয়। আর যদি 2টাই হয় তাহলে তো কপাল অনেক ভালো, আর কি। তো এখানে আমি কিছু সার দিয়ে দিচ্ছি, যেহেতু হচ্ছে আমার গাছে লাউ ধরেছে, এখন কিন্তু বাড়তি খাবার দরকার। আমি এখানে জৈব সারও দিচ্ছি, আবার আজকে রাসায়নিক সারও দিয়ে দিলাম। তো এখানে কি রাসায়নিক সার দিয়েছি সেটাই বলি। ড্যাপ দিয়েছি, ইউরিয়া দিয়েছি, আর পটাশ খুব সামান্য পরিমাণে দিয়েছি। এভাবে করে আমি মাটিগুলি আলগা করে মানে সারগুলি মিশিয়ে দিয়ে এখানে খুব সামান্য পরিমাণে আমি পানি ছেটা দিয়ে নিব। তো এখানে আমি আলিফকে বলেছি ফোনটা ধরো আর আমি পানি দিয়ে নিই। সাধারণত গাছের গোড়াতে পানি দিয়ে তারপরে সার দিলে অনেক সময় সাথে সাথে দিলে সারটা ওভাবে করে দেওয়া যায় না, মাটি মিশানো যায় না। অবশ্য সকালে পানি দেওয়ার পরে বিকালে সার দিলে ভালো হয়। তো আমার গাছের গোড়াতে কিন্তু মাশাআল্লাহ অনেক রস আছে। আর সামান্য একটু সার দেওয়ার পরে এভাবে করে হাতের ছিটা দিয়ে দিলে সারগুলি সরাসরি পানির সংস্পর্শে এসে তাড়াতাড়ি কিন্তু গলে যায়, আর গলে গেলেই মাটির সাথে মিশে যাবে। তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিশেষ করে আমার এই ছোট্ট গাছে লাউ আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।